নমস্কার, এসে গেছি আবার কলকাতা এয়ারপোর্টে। আর আমাদের এবারের পর্ব ভারতবর্ষের সবচাইতে জনপ্রিয় পর্যটন স্থান আগ্রাকে নিয়ে। আর আমি আজকে দিল্লি থেকে আগ্রা চলে যাব, ওখানে আমার একটা কনফারেন্সও আছে। আর কনফারেন্স শেষ করে আমি দেখাবো আপনাদের আগ্রা শহর এবং তার আশেপাশের জায়গাগুলোকে। তবে আগ্রা এসছি যখন, তখন একসঙ্গে আরও দুটো জায়গা দেখাবো, যেরকম দিল্লি এবং জয়পুর। এই তিনটে জায়গাকে নিয়ে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ার বেস্ট ট্যুরিস্ট সার্কিট, তাই জন্যে পুরো সার্কিটটাই আমি কমপ্লিট করবো এবার। একই সঙ্গে দিল্লি এবং জয়পুর দেখিয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করব। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি আগে আগ্রার উদ্দেশ্যে। আর সেই বিখ্যাত তাজমহল, যেটা বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে, ইউনেস্কো হেরিটেজ সাইটও আছে, সব কিছুই আছে। আগ্রা সম্বন্ধে দ্বিতীয় কিছু বলার কিছু নেই, তবে কিছু লোকাল ইনফরমেশন আমি শেয়ার করব ওখানে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি আগ্রার তাজমহলের উদ্দেশ্যে। এসে গেছি আমাদের হোটেল তাজ কনভেনশন সেন্টার। এখানে আমাদের কনফারেন্স আছে, 3 দিনের স্টে আছে, আর সঙ্গে আগ্রা ঘুরে বেড়ানো আছে। 115 আমাদের ঘর। রুম থেকে তাজমহল দেখা যায় না, টেরেস থেকে দেখা যায়। ঠিক আছে, একদম ভোর ভোর চলে এসেছি তাজমহল দেখতে। নাদিম আজকে স্কুটার নিয়ে এসছে, তো স্কুটারটা একদম তাজমহলের কাছাকাছি অব্দি চলে যাবে। তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই, স্কুটারে করে চলে এসেছি। এবার ও গেছে টিকিট কাটতে, আমি ওয়েট করছি, এলেই বেরিয়ে পড়বো। এখনও সূর্যোদয় হয়নি। নাদিম এসে গেছে। আমার হোটেল থেকে এটা 1.5 কিলোমিটার মতো হবে। এটা ইস্ট গেট এন্ট্রান্স দিয়ে ঢুকে এলাম আমরা। সেই স্যান্ডস্টোন, লাল কালারের স্যান্ডস্টোন, সেই পরিচিত দৃশ্য। আমরা এসে গেছি এখন তাজমহলের মেন এন্ট্রান্সে। এই দিকটা ইস্ট, এই দিকটা সাউথ, সামনে ওয়েস্ট, আর এটা হলো নর্থ গেট। 1631 মানে 1631 সালের কাজ শুরু হয়েছিল এবং 1653 সাল এই কাজ শেষ হয়েছিল। মোট 22 বছর লেগেছিল এই তাজমহল তৈরি করতে। এর ওপরে এই যে ডোমগুলো দেখতে পাচ্ছেন, এটা টোটাল 22টাই রয়েছে। এখানে 11টা রয়েছে, পেছন দিকে 11টা রয়েছে। আর এর যে চারিধারে এই যে পুরো ঘরগুলো দেখছেন, এগুলোকে একটা সময় মিনা বাজার এবং ট্যুরিস্ট কমপ্লেক্স হিসেবে ইউজ করা হতো। তো এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হলো আপনার নর্থ গেট, আর এটাকে রয়্যাল গেটও বলা হয়। এবার এটা দিয়ে আমরা ঢুকবো। এখানে অবধি দেখতে পাচ্ছেন রেড আর হোয়াইটের কাজ, আর এখানে সব কোরআনের লেখা রয়েছে। এই ভিউটা সবাই নিতে চান। এখন 6:30 বাজেনি, তাতেই অনেক ভিড় হয়ে গেছে। লোক চারিদিকে, সেই বিখ্যাত প্রেমের সিম্বল, রোম্যান্টিসিজমের হাইট, এই তাজমহল। মাঝখানে ফাউন্টেন, দুদিকে রাস্তা, গাছপালা। সূর্যোদয় হচ্ছে। এই অরেঞ্জের ছটা তাজমহলের গায়ে এসে লেগেছে। নীল আর সবুজের মাঝে কমলার ছায়া, আর সাদার ওপর কমলার প্রতিফলন। কমলা আকাশে সাদা তাজমহল। ন্যাচারালি এই দৃশ্যটা পাওয়ার জন্যই সবাই আসেন সকাল সকাল। ভারী সুন্দর লাগছে। অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড, সাদা তাজমহল, সামনে লাল স্যান্ডস্টোনের কোর্টইয়ার্ড, চাতাল বলতে পারেন। ভারী সুন্দর কালার ম্যাচিং। একদম যমুনার দিকে চলে এসেছি, যমুনা দেখা যাচ্ছে। যমুনা, সূর্য, তাজমহল। সূর্যের ছটা এসে পড়েছে। এটা রয়্যাল গেস্ট হাউস থেকে তাজমহলের ওপর। কালার দেখুন। এবার এসছি রয়্যাল মস্কের সামনে। মস্কের ডোমগুলো সব সাদা,
সাদা আর লালের একটা মিশ্রিত কালার। দূরে দেখতে পাচ্ছেন আগ্রা ফোর্ট, যেখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়। আর আওরঙ্গজেব খালি ওনাকে একটা জায়গা দিয়েছিলেন যেখান থেকে উনি শেষ জীবনে সবসময় এই তাজমহলটাকে দেখতে পান। এক একটা জায়গার রিফ্লেকশন এক এক রকম আলোর। ব্রেকফাস্ট করে এসছি ছাতের ওপর, মানে আমাদের তাজ হোটেলের ছাতের ওপর। ছাতের ওপরই সুইমিং পুল, আর ছাতের ওপর থেকেই ভিউ দেখা যাচ্ছে তাজমহলের। অ্যাকচুয়ালি তাজমহলের পরই খ্যাতনামা হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। এটার মধ্যে অনেক কিছু দেখার আছে। তো ক্লোক রুমে সব কিছু জমা করতে হবে, ছবি তোলার অনেক রকম বিধিনিষেধ আছে। এটা হলো মেন গেট, এটাকে অগ্রসেন গেট বলা হয়। তার আগে টিকিট কেটে নিয়েছি, টিকিট 50 টাকা, কিন্তু ক্লোক রুমে সব কিছু জমা করতে হয়েছে। কোনো রকম 360 বা অন্য কোনো ক্যামেরা চলবে না, এখানে খালি মোবাইল চলবে। ভেতরের মহল টহলগুলোকে এবং রাজার প্যালেসটাকে এরা গার্ড করে। সেম আগ্রাতে আমরা যেটা দেখেছিলাম, এটাও সেই রেড স্যান্ডস্টোন আর মার্বেল, সাদা আর লালের, সবাই জানাচ্ছে তো লালের ওপর ঢুকে পড়েছি সিকিউরিটি বেস্টনি পেরিয়ে। এখানে একটু ব্লু পেন্টিংও দেখতে পাচ্ছি। ব্লু কালারটা একটু ইসলামিক ইয়েদের সঙ্গে ভালো চলে। এই যে গেট আছে, এই গেটের শুরুটা হয় খুব চওড়া এবং আস্তে 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 দেখবেন সরু হয়ে গেছে। এরকম আপনি অনেক অনেক ফোর্টে এরকম পাবেন। কারণ মনে করুন একসঙ্গে অনেক শত্রু এলো, তো তারা গেটে ঢুকতে পারবে, ওখানে গিয়ে কিন্তু বটলনেক হয়ে যাবে, তখন ওদের মারা সুবিধা হয়ে যাবে। আর ওপর থেকে যে দেখছেন দেওয়ালের ওপর থেকে, তাদের ওপর থেকে পাথর বা গরম তেল এগুলো ঢালা যাবে। ঘোড়া বা উটেরা এটাতে স্লিপ না করে, সেই জন্যে এটাকে স্পিড ব্রেকারের মতো করা হয়েছে। আর ইকো তো দেখতে পেলেন যে খুব তাড়াতাড়ি কমিউনিকেশন করা যায়। এটা হলো জাহাঙ্গীর গেট, আর এর পাশেই রয়েছে জাহাঙ্গীর প্যালেস। জাহাঙ্গীর এখানে থাকতেন, জাহাঙ্গীরের পুরো টার্মটা কেটেছে এখানে। ন্যাচারালি ওনার প্যালেস খুব বড় সড়ো এবং চারিদিকে যথারীতি দেখতে পাচ্ছেন দেওয়াল দেওয়া রয়েছে। এতক্ষণ আপনারা লাল আর সাদা দেখছিলেন, এইবার একটু অন্যরকম কালার দেখতে পাবেন। তো এটা তৈরি হওয়া শুরু হয়েছিল ইব্রাহিম লোদির সময়, মানে তাজমহলেরও আগে। তো এটা ছিল আঙ্গুরি বাগ, এখানে একটা সময় আঙুর ফলানো হতো। জাহাঙ্গীরের প্রিয় ছিল ওয়াইন, সেই আঙুর থেকে ওয়াইন তৈরি করা হতো। তখন ভারতে আঙুর ছিল না, কাশ্মীর থেকে মাটি নিয়ে এসে এখানে আঙুরের গাছ লাগানো হয়েছিল। তো এই যে ডোমটা আকবরের সময় বানানো হয়েছিল, এবং এই ডোমের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, চূড়াগুলো, এগুলো সবকটাই কিন্তু সোনার ছিল। এটা ব্রিটিশরা পরে সোনাগুলো রিপ্লেস করে এটা পেতলের তৈরি করে দেন। একটা সময় এগুলো সব সোনার ছিল, এখন সব ব্রাসের হয়ে গেছে। দিকটা হচ্ছে সুইমিং পুল, হচ্ছে একটা জাস্টিস প্যালেস। এখানটায় জাহাঙ্গীর সবাইকার বিচার করতেন, তবে বিচারে ওনার সামনে আসার পারমিশন ছিল না। তো এখানে একটা ফোয়ারাও দেখতে পাচ্ছেন, ফোয়ারাটাও চালানো হতো। এখান থেকে তাজমহলটাকে সব জায়গা থেকে দেখা যায়, এটা একটা বড় আকর্ষণ এখানকার। তো এটা হলো শাহজাহানের মহল, আর তার পাশে তার দুই মেয়েরও মহল ছিল। তো এটা জাহান আরার মহল, আর ওই দিকটাতে ছিল হোসেন আরার মহল। এই যে প্যালেসটা দেখছেন, এগুলো কিন্তু সব হোয়াইট মার্বেলে তৈরি করা। এখানে কিন্তু ওই বেলে মাটির স্যান্ডস্টোনের কোনো গল্প নেই, কারণ মুমতাজ খুব পছন্দ করতেন এই সাদা মার্বেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন এখানে একটা এই বহুদিন আগেকার ড্রেনেজ সিস্টেম কীরকম, এই জায়গাটা, মাঝের জায়গাটা দেখছেন একটু স্লোপে করা হয়েছে,
এই চারিদিক থেকে যে জল আসতো এই স্লোপটা ড্রেনেজ হয়ে একদম চলে যেত যমুনা। আর আমরা এগিয়ে চলেছি যমুনার দিকে। এসে গেছি, যমুনা দেখা যাচ্ছে, যদিও জল খুব কম। তো এখানে যখন শাহজাহানকে বন্দি করা হয়, ওনার একমাত্র সময় কাটানোর রাস্তা ছিল এই তাজমহলকে দেখা। ওখান থেকে উনি যাতে তাজমহল দেখতে পারেন এই মহানুভবতাটুকুর পরিচয় দিয়েছিলেন। শাহজাহান আর মুমতাজ মহলে এসে গেছি। এইখানটাতে দেখছেন এই সমস্ত মার্বেলের কাজ, আর তার মধ্যিখানে সব গোল্ড প্লেটিং ছিল। গোল্ড প্লেটিংগুলো তো সব চলে গেছে ইংরেজ আমলে, তো কিছুটা এখানে একটা স্যাম্পলের মতো রাখা রয়েছে। প্রত্যেকটা আর্টস দেখুন, এগুলোকে প্র্যাকটিক্যালি মুরিশ আর্টস বলা হয়। এই যে এখানে একটা ঝাড়বাতি লাগানোর ইয়ে দেখছেন। অ্যাকচুয়ালি এতদিন বাদে আর ঝাড়বাতিটা যে অক্ষত থাকবে এটা ভাবার নয়। এই 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 জিনিসটা দেখলে বুঝতে পারবেন, কিছুটা জায়গা এরকম রেস করে আছে, আবার কিছুটা জায়গাতে এগুলো একটু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এসব সিঙ্গল পিস অফ মার্বেল, প্রত্যেকটা সিঙ্গল পিস অফ মার্বেল এটা কেটে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এইটাকে খুব একটা সংস্কার করা হয়নি, এবং আমার মনে হয় এটা ভালোই হয়েছে। এটার একটা ন্যাচারাল লুক আছে, খুব বেশি সংস্কার করলে সেটা আবার দেখতে ভালো লাগে না। বাঁদিকে ছিল জাহানারা বিল্ডিং, আর ডান দিকে এসেছি আমরা রোশেনারার তো মহলে। তো এই মহলটায় রোশেনারা থাকতেন, একই রকম কপি, ওই দুটোর একদম কার্বন কপি বলতে পারেন। আগ্রা সম্বন্ধে আর একটা কথা বলি, এটার আগের নাম ছিল পচ্চকারি শহর। আগ্রা নামটা অনেক পরে হয়েছে। আগ্রা নামটা দিয়েছেন যখন আওরঙ্গজেব যখন দিল্লিতে গিয়ে আবার সুলতানেত কায়েম করেছিলেন, ওখানকার রাজা হয়েছিলেন, দিল্লিকে ক্যাপিটাল হিসেবে ট্রিট করেছিলেন, তখন এর নামকরণ হয় আগ্রা। এটা একটা দেওয়াল, কিন্তু এখান থেকে আমরা যখন ওই দিকে যাব, ওই দিক থেকে যদি কিছু ছোঁড়া হয় এখানে এসে পাওয়া যাবে। এখন আমরা এসেছি আবার জাহাঙ্গীর প্যালেসে। এতক্ষণ আমরা শাহজাহান মুমতাজের প্যালেসে ছিলাম। তো জাহাঙ্গীর প্যালেস শুধু বললে ভুল হবে, এখানে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং আওরঙ্গজেব সবাই ছিলেন এখানে। শুধু শাহজাহানের একটা আলাদা দরজা ছিল মোগল সম্রাটদের মধ্যে, সেই জন্য ওই বিল্ডিংটাকে আলাদা ছেড়ে দেওয়া হয়েছে, কারণ ওর সৌন্দর্য খুবই, এবং ওটা খুব কস্টলি বিল্ডিং। আমার সেই ভারী সুন্দর কারুকার্য, ক্র্যাফট সিটি অফ ইন্ডিয়া এই জন্য এটাকে বলা হয়। তো ক্র্যাফট সিটিতে এলে ক্র্যাফট তো দেখতেই পাবেন। এবং এই ড্রেনেজ চ্যানেল এসে এই পিটের মধ্যে পড়তো, এবং এই পিট থেকে সোজাসুজি যমুনাতে চলে যেত। এইবার আমরা পার্লামেন্টে যাব। শুধু মহল হলে তো চলবে না, রাজাকে রাজত্ব শাসন করতে হবে, তার জন্যে পার্লামেন্টও দরকার। এটা এন্ট্রান্স। এবারে মাঝখানটা যাব। 4টে বসার জায়গা দেখতে পাচ্ছেন। এই 4টে বসার জায়গাতে 4 জন বসতেন, রাজা বসতেন, তার প্রাইম মিনিস্টার, তার ফাইন্যান্স মিনিস্টার, তারা এখানে বসতেন। ওখান থেকে রাজার ফরমান জারি করা হতো, কীভাবে রাজ্য শাসন হবে তার একটা রূপরেখা এখানে তৈরি হতো। কি বুঝতে পারছেন, এবারে জেলে ঢুকে গেছি। তো জেলটা বড় খারাপ নয়, ভেতরে মোটামুটি অনেক কিছু অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। তো যাই হোক, রাজ্য শাসন থাকলে জেলও থাকবে। তো জেলটা দেখা গেল, আর এই বাথটাবটাও দেখা যাচ্ছে। এটা 450 বছরের আগেকার বাথটাব। এই বাথটাবটাও বেশ খোলা জায়গায়, এবং এটাকে বেশ মডার্ন বলে মনে হচ্ছে আমার কনসেপ্টটা। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো এই কোর্টটা দেখছেন, এই কোর্টটা কিন্তু আরও অনেক বড়। পেছন দিকটাও দেখাবো। এখানে এখন ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে আছে। প্রায় 30% অফ দ্য এরিয়া এখন ইন্ডিয়ান আর্মির কবলে রয়েছে, আর 65% জনগণের জন্য রাখা হয়েছে দেখার জন্য। একদম শেষ পর্যায়ে এসে গেছি। এখান দিয়ে ঢুকেছিলাম, মেন এন্ট্রান্স। তারপরে ভেতরে শাহজাহান মুমতাজ মহল হয়ে, পুরো মুঘল মহল হয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই আগ্রা ফোর্ট।
এখন আমরা এসেছি ফতেপুর সিক্রিতে, পার্কিংয়ে আমাদের গাড়ি আছে। তো এই সিএনজি বাসে করে আমাদের যেতে হবে। 30 रुपया करके up and down. ये सीएनजी बस का। পঞ্চাশ টাকা করে টিকিট। দিওয়ানি আম মানে এখানে এটা আকবরের রাজধানী ছিল, ফতেপুর সিক্রি। অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের 3টে রাজধানী ছিল, একটা দিল্লি, একটা আগ্রা আর একটা ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিতে শুধু আকবরেরই রাজত্ব ছিল, আকবরই এখানটাকে রাজধানী, এই জায়গাটাকে রাজধানী হিসেবে ট্রিট করেছে। তো তারপর থেকে ফতেপুর সিক্রি এই নামেই চলে আসছে। জনসাধারণ বসছেন এই দিকটায়। और ये बिल्डिंग आपको देखने में ऐसा लग रहा है जैसे डबल स्टोरी बिल्डिंग हो, बट ये सिंगल स्टोरी बिल्डिंग है। वाइट पिलर, अच्छा, उस पिलर पर सभी धर्मों के चित्र बनाए गए हैं, वो मैं आपको दिखाऊंगा। अच्छा, वगैरह यहाँ पर सैनिक लोग बैठा करते थे सिक्योरिटी के लिए। यहाँ सिक्योरिटी होती थी। चबूतरा है सामने जो आप देख रहे हैं, यहाँ जोधाबाई এটা একতলা। রাজা আকবর এখানে বসতেন, আর 9জন মিনিস্টার, এই 9টা দেখবেন খোপ করা আছে, ওখানে বসতেন। আকবর একটা নতুন ধর্ম প্রচলন করেছিলেন, তার নাম ছিল দিনে ইলাহি, মানে সর্বধর্ম সমন্বয়ে এই ধর্ম ছিল। এই ধর্ম পালন করার জন্য আকবর সবাইকে বলেছিলেন, যদিও সেই ধর্মটা খুব পপুলার হয়নি। লেখা রয়েছে দ্য জুয়েল হাউস। এটা ঢোকার সময় দেখেছিলাম যে মিন্ট, যেখানে সোনা চাঁদি তৈরি হতো, এটা এই মাঝের রুম, আর তারপরে এই পেছনের রুম। আপনারা সবাই তানসেন আর বৈজু বাবরার নাম শুনেছেন। এই জায়গাটা ছিল ওদের সঙ্গীত প্রদর্শনের একটা বড় জায়গা। এইটা এসছি আকবরের প্রথম বেগম, উনি ছিলেন টার্কিশ। রাজস্থানী শৈলীতে বানানো এটা যোধাবাইয়ের মহল। এখানে যোধাবাই থাকতেন এবং ওর উল্টো দিকেই ওনার কিচেনও ছিল। এই পুরো জায়গাটাই ছিল যোধাবাইয়ের মহল। যেহেতু উনি সবচেয়ে ইম্পর্টেন্ট রানী ছিলেন, ওনাকে পাট রানী বলা হতো। আমরা এখন সিক্রি থেকে আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি, এবারে ফতেপুরে এসে গেছি। এটা রয়্যাল প্যালেস। এবার আমরা রয়্যাল প্যালেসে ঢুকছি। ভারী সুন্দর স্থাপত্যকলা দেখছেন। এটা বুলন্দ দরওয়াজা বলে। দোকান পাট সব কিছু এখানে পাওয়া যাবে। আশেপাশের গ্রামের লোকেরা তৈরি করেন এই সমস্ত গয়না, এখানে বিক্রি করেন। এটা বুলন্দ দরওয়াজার পেছনের দিক, সামনের দিকে আমি দেখালাম। এরপরেই চলে যাব আমরা দরগার দিকে, যেটা এখানকার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো আমরা এসছি এখন ফতেপুরের মসজিদে। এটা হচ্ছে মসজিদের মেন অংশ। এখানে প্রেয়ার হতো আল্লাহর। আর এখানে এই যে দরগা আপনার বলছিলাম, যেটা একটা মূল আকর্ষণ এখানকার, এই দরগা, এটা হলো সেলিম চিশতির দরগা। দরগা আর মসজিদের মধ্যে পার্থক্য হচ্ছে যে মসজিদে আল্লাহর প্রেয়ার হয় আর দরগাতে সুফি সন্তদের প্রেয়ার হয়। তো এখানে সেলিম চিশতির প্রার্থনা হতো, ওনাকে সবাই ইবাদত করতেন। এই লাল পাথরের মধ্যে বসানো হয়েছে সাদা মার্বেল এবং ভারী সুন্দর ম্যাচিং। এটা বাবা যিনি আছেন দরগার, ওনার পরিবারের সমাধিস্থল। আর এর বাইরে যে সমাধিস্থলগুলো দেখা যাচ্ছে ওগুলো সমস্ত পুরুষদের। अनारकली का सुरंग, ये है अनारकली का सुरंग। अच्छा, पब्लिक में मैसेज कर दिया गया, हमने अनारकली को चुनवाया गया है, अच्छा, लेकिन चुनवाया नहीं गया था, इस रास्ते से निकलवा दिया गया था। अच्छा, ये रास्ता फतेहपुर, आगरा,
दिल्ली लाहौर पाकिस्तान तक गया है। এখানে বাবার পরিবারের সমস্ত লোক জনদের এখানে সমাধি দেওয়া হয়। টুরিস্ট কমপ্লেক্সও আছে, এখানে আপনি এসে থাকতে পারেন। এসি নন এসি ট্যুর শেষ, আবার আমরা একদম পার্কিংয়ের ওখানে এসে গেছি। গুলিস্তান পার্কিং প্লেস। এখন এসছি ইম্মাত-উদ-দৌলা, এটাকে বেবি তাজ বলা হয়, আরও অনেক রকম নামে এটাকে ডাকা হয়। ইম্মাত-উদ-দৌলা। জাহাঙ্গীরের মা ছিলেন নূরজাহান আর তার বাবা ছিলেন গিয়াসউদ্দিন বেগ। তো গিয়াসউদ্দিন বেগের এটা সমাধিস্থল। উনি মারা যাওয়ার পর এটা নূরজাহান বানিয়েছিলেন। তা এই সমাধিস্থলের বিশেষত্ব হচ্ছে এটাকে চার মিনারও বলা হয়। এটা কিন্তু তাজমহলের আগে বানানো। তার মানে এই ধরনের কাজ করতে করতে ওরা মিস্ত্রিরা অভ্যস্ত হয়ে গেছিলো এবং শাহজাহানেরও একটা আইডিয়া হয়ে গেছিলো যে কীরকম কাজ করাবেন। বেবি তাজ থেকে আমরা এসেছি আর একটা অভিনব জায়গায়। এটা তাজমহলের পেছন দিক, যদিও এখন এটা অনেক সাজানো গোজানো হয়েছে। তো এখানটাতে খুব একটা লোকজন কেউ আসেন না। আগে এখানে একটু নৌকো চালানো যেত, আমি নৌকো করেও গেছি এই দিকটায়। আর এইখানটা ইম্পর্টেন্ট এই জন্যে যে শাহজাহান এইখানটা একটা ব্ল্যাক তাজ বানাবেন ঠিক করেছিলেন। ওটা যেরকম সাদা পাথরের আছে, একটা কালো পাথরের তাজমহল বানাবেন ঠিক করেছিলেন, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। কিন্তু দর্শকদের কাছে এই জায়গাটা একটু সুন্দর জায়গা বলতে পারেন, যমুনার উল্টো দিকে। তো যাই হোক, এখানকার ছবি তুলে আমরা পরের আকর্ষণের দিকে চলে যাচ্ছি। এখন এসছি আমরা জেমস অ্যান্ড আর্ট গ্যালারিতে। 680 বছর আগে এই কাজের চালু হয়েছিল। জারদোজি পার্সিয়ান আর্ট এটা একটা। তো তার সব ইয়েরা বংশানুক্রমিক কাজ করে যাচ্ছে নিশ্চয়ই। ওরা ৭৬ বছর বয়স। আচ্ছা, কিন্তু ওনার বংশ এনার বংশের এখন একমাত্র ইয়ে রয়েছে, এখন শুধু 5 থেকে 6 জন আছে। আচ্ছা, আর তারা সবাই বয়স্ক মানুষ। ওনার চাইলে তারা সব কেউ 70, কেউ 75, কেউ 80 এমনি বয়স মানুষ। সত্যি কথা বলতে কি এইগুলোর এত রকম ইমিটেশন হয়েছে না, এর অরিজিনালিটা আমার কাছে আর খুব টানে না। তো অবশেষে উনি যে দুটো জিনিস দেখালেন আমাকে, দেখে আমি পুরো বোল্ড আউট হয়ে গেলাম। কোনো কিছু কেনার প্ল্যান ছিল না, কিন্তু আমাকে বাধ্য হয়ে কিনতে হলো। তো যাই হোক, থ্যাংক ইউ রাজীব বাবু। এখন আমরা এসেছি শহীদ নগর বলে একটা জায়গায়। এটা আমরা যাব সদর বাজার, সদর বাজারের আগে এই জায়গাটা। তো এখানে নাদিম ভাই বললেন যে এখানকার নন ভেজ ফুড, কাবাব, এটা মুগলাই ফুড খুব বিখ্যাত। তো আমরা একটুখানি কাবাব ট্রাই করার জন্য এসেছি। এখানকার সিগনেচার ডিশ মাটন বিরিয়ানি, সেটা এসে গেছে। আর এটা আমার ফেভারিট পানির টিক্কা, তো দুটোই এসে গেছে। আর যেটা নাদিমজি বললেন যে ওদের বিরিয়ানি খুব তীখা হয়। হ্যাঁ, মানে বিরিয়ানি খুব তীখা হয়, মানে খুব স্পাইসি হয় এবং একটু চিলি হয়। তো সেই জন্যে মানে আমাদের মতো নয়, দেখেই বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন। এটা একটু ওই ফ্রাইড টাইপ বিরিয়ানি, আমরা যেরকম সিরাজ বা আরসালানের বিরিয়ানি খাই সেরকম নয়। এটা একটু অন্যরকম। পেছনে দেখতে পাচ্ছেন আলোকের ঝর্ণা। এটাকে সদর বাজারের চাট গালি বলে বিখ্যাত। এখানকার চাট খুব বিখ্যাত। তো চলুন একবার দেখা যাক কীরকম চাট। তো প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি লাচ্ছা ভেজ কাবাব পরোটা। তো এখানে গোলগাপ্পা খুব বিখ্যাত, পানিপুরি বা গোলগাপ্পা অনেকগুলোই দেখতে পাচ্ছেন, প্রচুর পিৎজা, গার্লিক ব্রেড, এখানে গোলাপ জামুন দেখা যাচ্ছে, বেশ গরম সোয়া চাপ, এটা একটা নতুন ব্যাপার, পানির টিক্কা, পনিরের মোমো,
তবে আমি কোনো নন ভেজ দেখলাম না, তো নাদিম ভাই ঠিকই বলেছিলেন, এখানে নন ভেজ আপনি পাবেন না, এখানে সব ভেজ। অনেক রকমেরই জিনিস দেখা যাচ্ছে। তবে আগ্রার খাওয়া দাওয়া পর্ব এখানেই শেষ নয়। যাওয়ার আগে আর দুটো খাবার আপনাদের দেখাবো, যেটা আপনাদের বাক্সবন্দি করে নিয়ে যেতে হবে। সেটা একটা হলো আগ্রার পেঠা আর ডালমুট। আর এই পেঠা আর ডালমুট বাক্সবন্দি করে আমরা আগ্রা থেকে চলে যাব জয়পুরের দিকে। আর এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক আর কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব করে যদি শেয়ার করেন, তবে আমরা এই রকম ভিডিও প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব।